গল্পছন্ন ছাড়া জীবন। পর্ব ৭। লেখা মেহের নূর। এনামুল হাসান রুশানকে খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন, এমনকি সংবাদপত্রেও নিখোঁজের বিজ্ঞপ্তি পর্যন্ত দেন। তবুও রুশানের কোনো খোঁজ পেলেন না তিনি। কিন্তু রুশান নিখোঁজ হওয়ার প্রায় ১ বছর পর হঠাৎ বিকেলের দিকে এনামুল হাসানের বাড়িতে কয়েকজন অপরিচিত লোক এসে উপস্থিত হলেন। তারা বাড়িতে প্রবেশ করেই এনামুল হাসানকে গম্ভীর স্বরে বললেন, আমরা বাড়ির নতুন মালিক। এই সম্পত্তি আমাদের কাছে বিক্রি করা হয়েছে। আপনারা দয়া করে বাড়ি খালি করার প্রস্তুতি নিন। কথাগুলো শোনা মাত্রই এনামুল হাসান রীতিমতো বিস্ফোরিত হয়ে উঠলেন। আগুনের মতো ক্ষিপ্ত হয়ে তীক্ষ্ণ, কর্কশ ভাষায় লোকগুলোকে ধমক দিয়ে গলা চড়িয়ে বললেন, কি আজেবাজে কথা বলছেন আপনারা? এই বাড়ি আমার বাবার সম্পত্তি। আর বাবার সম্পত্তি মানেই তার ছেলের উত্তরাধিকার, এটাই স্বাভাবিক নিয়ম। এই বাড়ি এখন শুধুই আমার। আপনাদের বাড়ি হলো সেটা কেমন করে? অপরিচিত লোকগুলো এনামুল হাসানের উত্তেজনায় বিন্দুমাত্র প্রভাবিত হল না। শান্ত, স্থির আচরণে তারা ব্যাগ থেকে মোটা ফাইলটি বের করে তার হাতে তুলে দিল। প্রধান লোকটি ভদ্রভঙ্গিতে বলল, জনাব, আপনি হয়তো জানেন না, আপনার বাবা ইকরাম হাসান মৃত্যুর আগেই তার সব সম্পত্তি বৈধ উইলনামায় তার একমাত্র নাতি রুশানের নামে লিখে যান। আইনগত মালিক বহুদিন ধরেই রুশান। আর সেই রুশানই তার মালিকানা সম্পত্তি আমাদের কাছে যথাযথ প্রক্রিয়ায় বিক্রি করেছেন। এখানে সব দলিল, নামজারি, চুক্তিপত্র, সিলমোহর এবং ট্যাক্স রসিদ সবই রয়েছে, আপনি চেক করে দেখতে পারেন। এ কথা বলে তারা একের পর এক কাগজ বের করতে লাগল। দলিলের আসল কপি, সই, রেজিস্ট্রেশনের সিলমোহর, নামজারির অনুমোদন, হালনাগাদ ট্যাক্স রসিদ, প্রতিটি নথিই নিখুঁত এবং বৈধ ছিল। কাগজের দিকে চোখ স্থির করে তাকিয়েই এনামুল হাসানের মুখের রং মুহূর্তে নিস্তেজ, ফ্যাকাশে হয়ে গেল। গলা শুকিয়ে গেল, ঠোঁট কাপল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই যেন তার জীবন, অবস্থান, সম্মান সবকিছু ওলটপালট হয়ে গেল। যদিও তিনি নথিগুলো দেখেই বুঝে ফেলেছিলেন, তবুও মেনে নিতে পারলেন না। অসহায় অস্বীকারে বিভিন্ন অজুহাত দাঁড় করাতে লাগলেন। এগুলো ভুয়া কাগজ। আমার ছেলে কখনোই এই বাড়ি বিক্রি করতে পারে না, তাছাড়া রুশান ১ বছর ধরে নিখোঁজ। সে কিভাবে আপনাদের কাছে এসব বিক্রি করল? কণ্ঠটা কাঁপছিল এনামুল হাসানের, তবুও আত্মবিশ্বাস ভাঙতে দেননি। কিন্তু কথায় আছে, সত্যের যন্ত্রণা কাউকে ছাড় দেয় না। যার কাছে রুশান সব সম্পত্তি বিক্রি করে দিয়েছে সেই লোকটি এতক্ষণ পর্যন্ত ভদ্রতার মুখোশ পরে শান্তভাবে দাঁড়িয়েছিল। কিন্তু এনামুল হাসানের কথাগুলো যেন তার মুখোশের শেষ সুতোটাও ছিঁড়ে দিল। লোকটির চোখের দৃষ্টি মুহূর্তেই বদলে গেল। শান্ত থেকে বরফ ঠান্ডা, আর ঠান্ডা থেকে সরাসরি কঠোর। এক পা এগিয়ে এসে ধক করে ফাইলটা ছুঁড়ে দিয়ে বলল, ভদ্রতা করেছি বলে ভাবার কারণ নাই যে আমি নরম মানুষ। রেগে গেলে আমার মাথা কিন্তু ঠিক থাকে না। অযথা আবেগ, কান্না, অজুহাত কিছুই কাজে দেবে না। আইন আর বৈধ দলিল অনুযায়ী এই বাড়ি এখন আমার মালিকানায়। ১ কোটি টাকা গুনে গুনে দিয়েছি রুশানের হাতে। আর আপনার ছেলে কোথায়, কিভাবে আছে সেসব জানতে আমার আগ্রহ নেই। সই করা কাগজ আমার কাছে বৈধ দলিল হিসেবে আছে। এনামুল হাসানের চোখের দিকে এবার তিনি ঠান্ডা হুমকি ছুড়ে দিলেন। ৩ দিন সময় দিচ্ছি। শুধু ৩ দিন। এর ভেতর যদি আপনারা বাড়ি খালি না করেন, তাহলে পুলিশের গাড়ি এসে আপনাদের জিনিসপত্র সহ রাস্তার ওপর নামিয়ে দেবে। আর আমি বাধ্য হব সেটা ঘটাতে। এনামুল হাসান কিছু বলতে চাইলেন, কিন্তু শব্দগুলো যেন গলার ভেতরেই জমাট বাঁধল। ঠোঁট নরল, কিন্তু স্বর বের হলো না। জীবনের এত পথ পেরিয়েও এমন অপমান, এমন অসহায় পরিস্থিতিতে তিনি কখনো পড়বেন সেটা কোনোদিন ভাবেননি। কিন্তু তার মাথায় একটা প্রশ্নই বারবার ফিরে আসতে লাগল, রুশান জানল কিভাবে এসব? তাকে বলল কে? ইকরাম হাসানের উইল, দলিল, সম্পত্তি হস্তান্তরের কথা, এসব তো তিনি ছাড়া আর কেউ জানত না। তাহলে রুশানের কানে কে ঢেলে দিলেই বিষ? তিনি কল্পনাও করেননি তারই লালনপালনে বড় হওয়া ছেলে এতটা নির্দয় হতে পারে। তার বুকের ভেতর হঠাৎ তীব্র ব্যথা উঠল, চোখের সামনে ভেসে উঠল রুশানের ছোটবেলার এক একটা দৃশ্য।
আর সেই ছেলে আজ তার নিজের বাবাকেই আশ্রয়হীন করল। একবারও কি তার মনে পড়ল না এই ছাদের নিচেই তো তার বাবা আরও তিনটি নাবালক মুখ আশ্রয় নিয়ে আছে। এই বাড়ির ভাড়াই ছিল সংসারের একমাত্র সম্বল। তাহলে রুশান কিভাবে ঠান্ডা মাথায় সব বিক্রি করে দিয়ে চলে গেল? তার কি সামান্যতম করুণা হলো না আমাদের প্রতি? এনামুল হাসান আর নিজেকে সামলাতে পারলেন না। দেয়াল ধরে ধীরে বসে পড়লেন। চোখের জল থামল না যেন। নিঃশব্দে, অবিরতভাবে ঝরতে লাগল শুধু। তবে তিনি বুঝে ফেললেন এটাই তার পাপের প্রথম শাস্তি। নিজের করা অন্যায়ের হিসাব কি এত সহজে মুছা যায়? বিনা কারণে বড় বউ রুষার ওপর যে মানসিক অত্যাচারের পাহাড় দাঁড় করিয়েছিলেন, যে অবজ্ঞা, অপমান, অবিশ্বাসের যন্ত্রণা দিয়ে শেষ পর্যন্ত তাকে ডিভোর্সের পথে ঠেলে দিয়েছিলেন, সেগুলো কি ভুলে যাওয়ার মতো ক্ষত? সৃষ্টিকর্তা সব মনে রেখেছেন। আজ যেন সব স্মৃতি ছুরির মতো ফিরে ফিরে এসে বুক বিদ্ধ করছিল এনামুল হাসানের। এক মুহূর্তে তিনি যেন পুরোপুরি ভেঙে পড়লেন। তার চোখের সামনে অন্ধকার, ভবিষ্যৎ অনিশ্চিত, শুধু ভারী নিঃশ্বাস আর কাপা কণ্ঠে নিজের মনেই বললেন, এখন আমি কোথায় যাব? বউ আর 3 সন্তানকে নিয়ে আমি কোথায় দাঁড়াবো? এদিকে খবর শুনে আলিফা বেগম বাড়ির ভেতর থেকে ছুটে এসে 3 সন্তানকে শক্ত করে জড়িয়ে ধরলেন। মনে হলো, পৃথিবীর শেষ ভয়টাই যেন আঘাত হানল তার ওপর। তিনি কাঁদতে কাঁদতে ফেটে পড়লেন। বলেছিলাম, আগেই বলেছিলাম তোমাকে, দুধকলা দিয়ে কালসাপ পুষতেছ, একদিন ঠিকই ছোবল মারবে। হলো তো সত্যি আমার কথা? তার বুক ফাটা হাহাকারে ঘরের দেয়াল যেন কেঁপে উঠল। অনন্ত অভিযোগ, তীব্র ক্ষোভ আর অসহায়তার মিলিত শব্দ চারদিকে আছড়ে পড়তে লাগল। তবে এনামুল হাসানের 2 ছেলেমেয়ে কিছুই বুঝতে পারল না। তাদের চোখে শুধু বিস্ময়, কোনো শব্দ নেই, কোনো প্রশ্ন নেই, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে লাগল মায়ের কান্নার দিকে। ছোট ছেলেটার বয়স মাত্র 8 মাস, সে আর কি বুঝবে? আনাম 10 বছরের হলেও এখনো বুঝে ফেলতে পারছে না আজ থেকে তারা ঠিক কত বড় ঝড়ে ভেসে যাচ্ছে। এখন থেকে শুধু এই বাড়িই নয়, যে উঠানে দৌড়ে খেলেছিল, যে জমিতে ধান কাটার মৌসুমে খুশির গন্ধ ভেসে আসত, আজ থেকে সব অন্যজনের। কিছুক্ষণ পরেই আবার দরজায় ধাপ ধাপ শব্দ শোনা গেল। আরও এক দল লোক ঢুকল বাড়ির ভেতর। এক দৃষ্টিতে ঘর, উঠান ও এনামুল হাসানের ক্লান্ত মুখটি দেখে সরাসরি প্রশ্ন করে বসল, এটা কি এনামুল হাসানের বাড়ি? এনামুল হাসান কণ্ঠ শুকিয়ে যাওয়া অবস্থায় কষ্টভরা চোখ তুলে শুধু তাকালেন। কিছু বলার আগেই লোকগুলো আবার বলল, রুশান কে হয় আপনার? প্রশ্নটি যেন তার বুকের ভেতর সরাসরি ধাক্কা মেরে ঢুকে গেল। যে ছেলের নাম তিনি এত অহংকারের সাথে বলতেন, আজ তার নাম উচ্চারণ করতে গিয়েও চুপ হয়ে গেলেন। লোকগুলো তেমন ধৈর্য দেখালো না। কি হলো? উত্তর দিন। এনামুল হাসানের গলায় যেন কাটা, গলার স্বর শুকনো তবুও মাথা নিচু করে বললেন, জি, আমার ছেলে রুশান। শব্দগুলো বলতে গিয়েই বুকের ভেতরটা যেন আরো ভেঙে গেল এনামুল হাসানের। লোকগুলো এবার ব্যাগ থেকে কাগজ বের করে এনামুল হাসানের হাতে দিয়ে বলল, 5 বিঘা আবাদি জমি আপনার ছেলে রুশান আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। আমরা আমিন নিয়ে এসেছি। আজই জমি মেপে বুঝে নিতে চাই। আলিফা কথাটা শোনামাত্র একের পর এক বুক চাপড়াতে লাগল। ও আল্লাহ, হে কোন অলক্ষণে ছেলে বাবা! এক মুহূর্তে সব শেষ করে দিল। থাকার বাড়িটা বিক্রি করে দিল, আবাদি জমিগুলোও ছাড়ল না। ও আল্লাহ, কেউ বাঁচাও আমাদের! কি হবে এখন আমাদের? যাব কোথায় আমরা? খাবো কি এখন? আলিফা বেগমের চিৎকার চেঁচামেচি শুনে এলাকার সবাই জড়ো হতে লাগল। কেউ দরজার সামনে, কেউ বারান্দায়, কেউ আবার উঠানে দাঁড়িয়ে বিস্মিত চোখে তাকিয়ে রইল শুধু। কেউ ফিসফিস করে বলল, পাপের শাস্তি এভাবেই শুরু হয়। রুষাকে কম শাস্তি দেয়নি এরা। রুশান একদম কাজের কাজ করেছে একখান। কেউ কেউ আবার বলছে, ইকরাম হাসান আগেই বুঝে ফেলেছিলেন যে এই এনামুল কখনোই শুধরে উঠবে না। তার মৃত্যুর পর ঠিক রুষাকে ডিভোর্স দেবে, সেই জন্যই তিনি এই কাজ করেছেন। একদম ভালো একখান কাজ করেছেন। তবে অনেকেই আনাম, এনা আর আহনাফের জন্য কষ্ট পাচ্ছে।
তিনটি নাবালক মুখ। কি বুঝবে তারা? এক মুহূর্তে মাথার ছাদটাও উধাও হয়ে গেল তাদের। আলিফা আবারও বুক চাপড়াতে লাগল। ছিন্নভিন্ন কণ্ঠে চিৎকার করে বলতে লাগল, এতদিন এত যত্নে আগলে রাখলাম, নিজের ছেলেমেয়ের ভবিষ্যৎ না ভেবে ওকে ভালো জায়গায় পড়ালাম, আর আজ সেই ছেলেই আমাদের রাস্তায় নামিয়ে দিল। এত বড় ক্ষতি করতে পারল রুশান? ও আল্লাহ, এখন কোথায় যাব আমরা? কোথায় শুইব আজ রাতটা? চোখের সামনে ভিড় জমে গেলেও কেউ এগিয়ে এসে একটা সান্ত্বনার হাতও রাখল না তাদের কাঁধে। আসলে রুশাকে ডিভোর্স দেওয়ার কারণে এবং আলিফাকে বিয়ে করাই এনামুল হাসানকে কেউ দেখতে পারত না এই এলাকার। রুশাকে সবাই পছন্দ করত। সে ভীষণ ভদ্র আর লক্ষ্মী একটা বউ ছিল এনামুল হাসানের। কিন্তু এনামুল হাসান রুশার মর্মটা বুঝতে পারেনি কখনোই। এনামুল হাসান আজ চোখে যেন সর্ষে ফুল দেখতে লাগলেন। 3 ছেলেমেয়ে আর বউকে নিয়ে এখন যাবেন কোথায়? তার যে আর যাওয়ার জায়গা রইল না। রাজা থেকে এত দ্রুত ফকির হয়ে গেলেন তিনি। আর সেটা তার নিজের ছেলেই করল। একটুও দয়ামা করল না তার ছেলে? এত ক্ষোভ তার উপর? এনামুল হাসান বুঝতে পারলেন, রুশা মারা যাওয়ায় আর রুশানকে তার মায়ের মৃত্যুর খবর না দেওয়ায় এতটা চটে গেছে সে। এখন যে করেই হোক তার রুশানকে খুঁজতে হবে। রুশান ছাড়া যে এনামুল হাসানের কোনো গতি নাই আর। এনামুল হাসান আর দেরি না করে 3 ছেলেমেয়ে আর বউকে নিয়ে রুশানের নানু বাড়ি গিয়ে উঠল। তিনি ভেবেছিলেন, ওদের হাতে পায়ে ধরে যদি রুশানের কোনো খবর পাওয়া যায়। কিন্তু রুশানের নানু বাড়িতেও কেউ রুশানের খবর জানে না। এনামুল হাসান ভাবলেন, সবাই হয়তো মিথ্যা বলছে। তাই একবার রানু বেগমের পায়ে পড়লেন, তো আরেকবার শানু বেগমের। তার একটাই লক্ষ্য, যেভাবেই হোক রুশানের সাথে দেখা করা। রুশানের সাথে দেখা হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তার। কিন্তু কেউই জানে না, রুশান আসলে কোথায়। এনামুল হাসান আর আলিফা বেগম রুশানের নানু বাড়ির উঠানেই বসে রইলেন। তারা কোথাও গেলেন না, চারপাশে যেন সময় থেমে গেছে। শানু বেগম একবারের জন্যও তাদের কাছে এসে সহানুভূতি দেখালেন না। বরং শেহরিনকে বলে দিল, ওদের আশেপাশে না ঘুরতে, চুপচাপ ঘরে বসে থাকতে। কিন্তু শেহরিনের ভীষণ কষ্ট হচ্ছিল। বাচ্চা তিনটির কান্না দেখে তার ছোট্ট হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল। সে জানে এনামুল হাসান আর আলিফা বেগমের পুরো কাহিনী, তার খালা রুশার ওপর যে অন্যায় করেছে, তা তো কখনো সে ভুলবে না। তবুও বাচ্চা তিনটির কষ্ট সহ্য করতে পারছিল না। শানু বেগমের চোখ এড়িয়ে চুরি করে শেহরিন এক প্লেট খাবার নিয়ে এল ওদের সামনে। আনাম আর এনা খাবার পেয়ে সঙ্গে সঙ্গেই গপগপ করে খেতে লাগল। শেহরিনর ইচ্ছা করছিল আরও এক প্লেট ভাত দিতে, কিন্তু তার মা টের পেয়ে যাবে ভেবে আর দেয়নি। এদিকে, এত বছর পর এনামুল হাসানকে এই মৌগাছি গ্রামে দেখে এলাকাবাসী দলে দলে চলে এলো। সবাই ভিড় জমিয়ে তাকে ঘিরে ধরে তাকাচ্ছিল। এনামুল হাসানের মুখ থেকে সব ঘটনা শুনে কেউ দুঃখ প্রকাশ করল, আবার কেউ বলল ঠিক হয়েছে, রুশার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়া দরকার ছিল। যারা মেয়েটাকে সংসার করতে দেয়নি, তারা দুজনেই আজ পথের ফকির। সবার কি যে ভালো লাগছিল এনামুল হাসানকে ফকিরের মতো রানু বেগমদের বাড়িতে বসে থাকতে দেখে। রানু বেগমেরও আজ যেন খুশির দিন। তিনি আনন্দের কান্না দিয়ে তা প্রকাশ করতে লাগলেন। এতদিন তিনি সৃষ্টিকর্তার কাছে চেয়েছেন এনামুল হাসানের শাস্তি। কিন্তু এত দ্রুত শাস্তি পাবে এনামুল হাসান, তা তিনি কখনো ভাবেননি। শানু বেগমও ভীষণ খুশি হয়েছেন। তার বোন বেঁচে থাকলে নিশ্চয়ই সেও আজ এই খুশি অনুভব করত। রুশার ডিভোর্সের দিনে যে হাউমাউ করে কাদা মুখ শানু বেগম দেখেছিলেন, তা তিনি কখনোই ভুলতে পারবেন না। রুশা বেগম কাঁদতে কাঁদতে বলেছিল, আমি সংসার করতে চেয়েছিলাম, বোন। সমস্ত অপমান, সমস্ত যন্ত্রণা সহ্য করেও সংসার করতে চেয়েছিলাম শুধু আমার রুশানের মুখের দিকে তাকিয়ে। কিন্তু আর পারলাম না, নিজের মনকে শান্ত রাখতে, নিজের ধৈর্যকে নিয়ন্ত্রণে রাখতে। চোখের সামনে যখন কোনো স্বামী অন্য মেয়ের সঙ্গে মেলামেশা করে সেটা কি কোনো বউ সহ্য করতে পারে? আমি আমার রুশানের জন্য সেটাও সহ্য করেছিলাম। কিন্তু এভাবে কতদিন সহ্য করব? সে তো আমাকে দু চোখে সহ্য করতে পারে না।
আমার যখন ওই সংসারে থাকাই হবে না তাহলে কিসের মায় আটকে থাকব? বল তুই। ওনাকে সারা জীবন এর জন্য মুক্ত করে দিতে চাই। উনি যাকে ভালোবাসেন, যাকে নিয়ে থাকতে চান তাকে নিয়েই যেন সারা জীবন থাকতে পারে। এই কথাগুলো মনে হতেই শানু বেগমের চোখ বেয়ে পানি পড়তে লাগল। শেহরিন তার মায়ের কাছে এগিয়ে এলে শানু বেগম চোখ মুছে নিলেন। আর মনে মনে বললেন, রুশান একদম ঠিক কাজ করেছে, এনামুল হাসানকে পথের ফকির বানিয়েছে। কিন্তু রুশান কোথায়? কেন সে নিজেকে এভাবে আড়াল করে রেখেছে? অন্তত তাদের সঙ্গে যোগাযোগ করতে পারত। তারা তো কোনো অন্যায় করেনি। তাহলে কেন সে তাদের সাথেও যোগাযোগ রাখছে না? প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের লাইব্রেরি রুমের শান্ত পরিবেশে সবাই মনোযোগ দিয়ে পড়ছিল। কেউ গ্রুপ ডিসকাশনে ব্যস্ত, কেউ বই ও জার্নাল পড়ছে, কেউ ইবুক বা অনলাইন রিসোর্স ব্যবহার করছে। সব টেবিলে সাধারণত 4-5 জন করে স্টুডেন্ট বসেছে। কিন্তু শুধু একটি টেবিলে একজন ছেলে একা বসে আছে। সে পড়ছে না, শুধু চুপচাপ বসে আছে, আর মনে মনে কি যেন ভাবছে। দূর থেকে সাজিদ ছেলেটিকে চিনে ফেলল। এ তো তার ডিপার্টমেন্টের স্টুডেন্ট, নতুন ভর্তি হয়েছে। ক্লাসেও সে লক্ষ্য করেছে ছেলেটি প্রায় সবসময় একা, এভাবে চুপচাপ বসে থাকে। আর এখন লাইব্রেরিতেও সে একা। সাজিদ ছেলেটিকে সঙ্গ দিতে সেই টেবিলে গিয়ে বসতেই ছেলেটি হঠাৎ তার ব্যাগ কাঁধে নিয়ে উঠে গেল। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।